আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। ময়মনসিংহে শীতকালীন শাকসবজি সরবরাহ বাড়ায়, দাম কমেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং দাম কেমন কমেছে জানাবেন আমাদেরকে। কিছুটা স্বস্তি ফিরেছে ময়মনসিংহের সবজির বাজারে, অর্থাৎ আমরা দেখেছি গত বছরের তুলনায় যদিও এবছর সবজির দাম এখন সময়ে কিছুটা বেশি রয়েছে, এ নিয়ে ক্রেতারা খুব প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে যদি গত বছরের নেই এবছর এখন সময়ে যদি দাম এরকম থাকতো, অর্থাৎ গত বছরের তুলনায় থাকতো, তাহলে তাদের জন্য অনেকটাই ভালো হতো এবং তারা কিন্তু স্বস্তিতে কেনাকাটা করতে পারতেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আর বিক্রেতারা বলছেন যে যদিও বিগত কয়েকদিনের তুলনায় এখন সময়ে কিন্তু সবজির দাম কিছুটা কমেছে, অর্থাৎ সবজির আমদানি বাড়ায় বাজারগুলোতে কিন্তু সবজির দাম কমতে শুরু করেছে এবং তারা বলছেন যে আগামীতে হয়তো আরো কয়েকদিন গেলে হয়তো আরো কিছুটা সবজিতে স্বস্তি ফিরবে, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও বিক্রেতারা বলছেন যে সবজির দাম কমে আসলেও তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু অন্যান্য দিনের ন্যায় এখন কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ সবজির বাজারে যে ক্রেতার সমাগম আমরা সবসময় লক্ষ্য করে থাকি সেটি কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে, সেটি কিন্তু বিক্রেতারা বলছিলেন। এবং তারা বলছেন যে অল্প পরিমাণের সবজি তারা পাইকারিতে কিনে এনে কিন্তু তারা সেগুলো সারাদিন বসে বিক্রি করেন এবং তাদের যে লাভের পরিমাণ সেটাও কিন্তু অনেক কম হয়। অর্থাৎ আপনার মাধ্যমে আজকের বাজারের সবজির দাম একটু দর্শকদের জানাতে চাই। আমি এখন রয়েছি ময়মনসিংহের শান্তিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছে। এখানে বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে এবং 80 টাকা কেজি দরেও কিন্তু কিছু কিছু বেগুন বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যে আলু রয়েছে সেই আলু কিন্তু বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, অর্থাৎ বিক্রেতারা বলছেন তারা 150 টাকা কেজিতে কিনে এনে কিন্তু তারা প্রতি কেজিতে 10 টাকা লাভ করছেন, সেই জন্য কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি করছেন। এবং দেশীয় টমেটো বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি দরে। এছাড়া ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা করে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে এবং শীতলাও বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা করে। কিন্তু আমরা দেখেছি বরবটি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। কাঁচামরিচের জাজ কিছুটা কমেছে, আজকের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং মোটামুটি বলা যায় যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজিতে অনেকটাই স্বস্তি ফিরেছে এবং প্রতি কেজি সবজিতে কিন্তু 15 থেকে 20 টাকা করে কমেছে। যদিও ক্রেতারা বলছেন যে অন্যান্য বছর এই সময় সবজির দাম আরো অনেক কম থাকে, অর্থাৎ অন্যান্য বছরের নেই এবছর সবজির দাম এখনো পর্যন্ত চড়া রয়েছে এবং সেই দাম যদি এবছর থাকতো তাহলে হয়তো তারা বাজারে এসে তাদের যে আয় ব্যয় সেই আয় ব্যয়ের সঙ্গে কিন্তু তাদের হিসাব তারা কিন্তু মেলাতে পারতেন। এছাড়াও চড়া রয়েছে মাছ মাংসের দামও কিন্তু চড়া রয়েছে। আমরা দেখেছি ময়মনসিংহের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকার ওপরে কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রায় 500 টাকা কেজি দরে এবং মাছ কিন্তু দেশীয় জাতের মাছ কিন্তু 500 টাকার কমে কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পাঙ্গাস মাছও কিন্তু 260 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দেশীয় জাতের যে রুই মাছ রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু কিছুটা সবজিতে স্বস্তি থাকলেও অন্যান্য যে দ্রব্যমূল্যের দাম সেটি কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে এবং আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই বেচা বিক্রি কেমন করছেন তারা, অর্থাৎ সবজির দাম তো কিছুটা কমে আসছে এবং বেচা বিক্রি কেমন হচ্ছে? দাম কমছে কিন্তু আমগর বেচা কিনি নাই, আগের চেয়ে মোটামুটি অর্ধেক দাম আছে বর্তমানে, কিন্তু সবজি প্রচুর আমদানি আছে কিন্তু আমগর বেচা কিনি নাই। পাইকারি বাজারে বেচা কিনা ভালো কিন্তু আমগর বেচা কিনি নাই। প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক। এই লাউ আছে 100, 120, 40, 50, 60 সর্বোচ্চ। বেগুন ডাওয়া ছিল মনে করেন যে 160, 150, এখন হয়েছে 80, 90 এরকম। সিম এটা প্রথম নামছে এক সপ্তাহ আগে, সিম 120, এটা এক সপ্তাহ আগে ছিল 220, 240, এখন হয়েছে 100, 120। প্রত্যেকটা কাঁচামরিচ ছিল 400, এখন হয়েছে মনে করেন 150 টাকা কেজি। এই অবস্থায় আছে আমি।
বিক্রেতারা বলছিলেন যে পাইকারি বাজারে সবজির বেচা বিক্রি প্রচুর পরিমাণে হলেও কিন্তু খুচরা বাজারে তারা কিন্তু ডালা সাজিয়ে হরেক রকমের সবজি নিয়ে তারা কিন্তু বসে আছেন, যদিও তারা কিন্তু ক্রেতাদের সেরকম দেখা কিন্তু তারা পাচ্ছেন না এবং তারা বলছেন যে ক্রেতার সংকটে কিন্তু অনেকটাই ভুগছেন এবং অনেক সময় তাদের কিন্তু সবজি অতিরিক্ত থাকে, সেই সবজি কিন্তু রাতের বেলায় কম মূল্যে বিক্রি করতে হয়। এই নিয়ে কিন্তু তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের যে ব্যবসা সেটি কিন্তু খুব একটা হচ্ছে না সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ ক্রেতা বিক্রেতারা বলছেন যে যদি বাজার মনিটরিং আর একটু জোরদার করা হয় হয়তো ক্রেতাদের নাগালের মধ্যে সবকিছুই চলে আসবে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে সবচেয়ে বড় বড় বাজারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করার চেষ্টা করছেন এবং তারা চাচ্ছেন যে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে যেন সবকিছুই চলে আসে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের শীতকালীন শাকসবজির সরবরাহ ও বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। চুয়াডাঙ্গায় ও কুষ্টিয়ায় নিত্য পণ্যের বাজার ঊর্ধ্বগতি। আরো জানাতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু এবং নাহিদ হাসান তিতাস। আমরা প্রথমে যাব চুয়াডাঙ্গায়। সেতু, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি, এ বিষয়ে তারা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু নিত্য প্রয়োজনীয় বাজারে কিন্তু ঊর্ধ্বগতি বলা যায়, কারণ শুধুমাত্র এই যে কাঁচা বাজারের যদি চিত্রটা বলি, কাঁচা বাজারের চিত্র ছাড়া কিন্তু সব জায়গায় কিন্তু মানে দামের লেলিয়ান শিকায় কিন্তু মানে ক্রেতারা বলা যেতে পারে যে একেবারে মানে পুড়ে মরছে আর কি। আমি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। ক্রেতাদের বক্তব্য সেটা হচ্ছে যে একমাত্র যদি কাঁচা বাজারটা একটু নিয়ন্ত্রণে এসেছে, যদিও বেশি দিন না, এটা সম্প্রতি নিয়ন্ত্রণে। এর আগে কিন্তু মানে অধিকাংশ সবজি কিন্তু 90-100 টাকা কেজি বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু নেমে এসছে। এতে এই জন্য একটু আছে যে ক্রেতারা একটু স্বস্তিতে আছে, কিন্তু তারপরেও যে আলুর দাম কিন্তু কমেনি। এবং এক্ষেত্রে যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে বিক্রেতাদের বক্তব্য, বিক্রেতারাও কিন্তু এমন একটা অবস্থা যে সময় ঊর্ধ্বগতি ছিল তারা কিন্তু যে কাস্টমারের কাছে দাম বলবে সে দাম বলতে কিন্তু লজ্জা পাচ্ছিল, এমন একটা অবস্থা ছিল। সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু আমাদের কাঁচা বাজারের চিত্র কিছু হলো নেমে এসেছে এবং ক্রেতাদের হাতে সাধ্যের ভিতরে এসেছে। আমি যদি জানিয়ে রাখি যে চালের দাম বলেন কিংবা মাংসের দাম বলেন কিংবা যদি আপনি হচ্ছে মাছের দাম বলেন, এই জায়গায় কিন্তু একেবারে কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্রেতারা কিন্তু দামের আগুনের লেলিয়ান শিকায় পুড়ে মরছে আর কি, এমন একটা অবস্থা। আমি যদি চালের দামটা একটু জানাই আপনাদের, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু মোটা চালটা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি। একই সাথে মিডিয়াম চিকন আর কি, মিডিয়াম চালটা বিক্রি হচ্ছে 56 টাকা থেকে 58 টাকা কেজি এবং চিকন যেটা মিনিকেট নামে পরিচিত সেটা কিন্তু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। আমি যদি এবার আপনার হচ্ছে তেলের কথা বলি, তেল কিন্তু রীতিমতো কিন্তু প্যাকেটজাত এবং খোলা বাজারের তেল কিন্তু দুইটা কিন্তু একই দামে বিক্রি হচ্ছে যদি পাওয়া যায়, কিন্তু যারা বিক্রেতারা কিন্তু হচ্ছে আপনার যে বোতলজাত তেলটা আছে ওই বোতলজাত তেলটা কিন্তু তারা বোতলে আর বিক্রি করছে না, তারা রীতিমতো ওই থেকে বোতল থেকে খুলে লুজ আকারে বিক্রি হচ্ছে, কারণ দাম যেহেতু একই, এই কারণেই হচ্ছে বোতলের তেলটা বিক্রি করছে না। আমি যদি আর একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে রসুনের দামটা কিন্তু 240 টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। একই সাথে পেঁয়াজের দামটা কিন্তু 100 থেকে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই জায়গায় কিন্তু অপরিবর্তিত দাম আছে, কারণ এই দামটা কিন্তু কমেনি। এই যে 120 থেকে 100 টাকা রসুনের কেজি, দুঃখিত পেঁয়াজের কেজি এবং রসুনের কেজি 240 টাকা, এটা কিন্তু প্রায় 2-3 মাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে দামটা। আমি যদি কাঁচা বাজারের চিত্র আপনাদের বলি একটু, সেটা হচ্ছে যে ঝাল আর কি, কাঁচা মরিচ যেটা, এইটা কিন্তু 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা কিন্তু 100 টাকা কেজি পর্যন্ত চুয়াডাঙ্গার বাজারে দেখা গেছিল। আমি যদি আপনাকে পাতাকপির কথা বলি, যেটা 40 থেকে 50 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়াও আমি আপনাদের জানিয়ে রাখি যে গরুর মাংস কিন্তু 720 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও যে গরিবের যে আমিষ পোল্ট্রি মুরগি, এটা বিক্রি হচ্ছে কিন্তু 180 টাকা কেজি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আমাদের সহকর্মী আছে নাহিদ হাসান তিতাস। আপনি জানাবেন যে এখনকার বাজারের কি পরিস্থিতি আমাদের। ধন্যবাদ সেতু। আসলে চুয়াডাঙ্গার বাজারের মতো কুষ্টিয়ার বাজারেরও একই অবস্থা। আসলে নিত্যপণ্যের যে বাজার সেটি কিন্তু কোনোভাবেই স্বস্তি ফিরছে না। আমি রয়েছি কুষ্টিয়া সবচেয়ে বড় খুচরা বাজার পৌর
বড় বাজারে। আমি এ বাজারে যদি একটু বাজার দর জানাই, যেমন মোদি যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে। যেমন কলাইয়ের ডাল বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে এবং মসুরির ডাল বিক্রি হচ্ছে 125 টাকা কেজি দরে। এবং তেলের বাজার নিয়ে যে সংকট, সেই তেলের সংকট কিন্তু এখনো রয়েছে। যেমন খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 টাকা লিটার দরে এবং যে বোতলজাত সোয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছে 167 টাকা লিটার দরে। অর্থাৎ এখানেও কিন্তু একটা কারচুপি চলছে, অর্থাৎ বাজার থেকে যে বোতলজাত সোয়াবিন তেল সেটি কিন্তু উধাও হয়ে গেছে। অর্থাৎ খোলা তেলের দাম বেড়েছে, যার কারণে কিন্তু কোম্পানিগুলো বোতলজাত তেল আর বাদ দিচ্ছে না। এখানে যারা বিক্রেতা রয়েছে অর্থাৎ দোকানদার রয়েছে তারা কিন্তু অভিযোগ করে বলছে যে এই যে যারা কোম্পানির লোকজন রয়েছে তারা কিন্তু কোনো ধরনের বোতলজাত যে তেল রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই দিচ্ছে না। আর এদিকে যদি আমি সবজির কথা বলি, সবজির দামও কিন্তু বাজারে চড়াই রয়েছে। শীতকালীন সবজি উঠেছে, তারপরে কিন্তু সবজির দামের যে স্বস্তি সেটা কিন্তু কোনোভাবেই ফিরেনি। যেমন আলু বিক্রি হচ্ছে, যেটা পুরনো আলু সেটা বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে এবং নতুন আলু বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। তাছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে, বেগুন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 60 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু এখন পর্যন্ত চড়াই রয়েছে, আসলে স্বস্তি ফিরেনি। আমরা গত বছর দেখেছি যে শীতকালীন সবজি যেগুলো ওঠে আগাম সেগুলোর দাম কিন্তু অনেকটাই সহনশীল থাকে, কিন্তু এবছর কিন্তু একেবারেই ব্যতিক্রম। অর্থাৎ শীতের সবজি কিন্তু বাজারে সরবরাহ রয়েছে ব্যাপক, তারপরেও কিন্তু কোনোভাবেই দাম কমছে না। আর এদিকে যদি আমি একটু মাছ, মাংস এবং মুরগির দামের কথা বলি, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বাজারগুলোতে যে গরিবের পুষ্টি খেত অর্থাৎ আমিষের চাহিদা পূরণের মূল যে কারিগর অর্থাৎ ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দামও কিন্তু স্বস্তি ফিরছে না। অর্থাৎ 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা কেজি দরে। এ বিষয়ে আমি যারা এখানে মুরগির বিক্রেতারা রয়েছে আমি তাদের সাথে কথা বলছি। মুরগি বিক্রেতাদের যদি দামি যে বাজারে বাচ্চার দাম বেশি এবং প্রচুর পরিমাণে খাদ্যের দাম বেড়েছে, যার কারণে কিন্তু কোনোভাবেই দাম তারা কমাতে পারছেন না। তাছাড়া কুষ্টিয়ার বাজারে যে মাছ মাংসের কথা যদি আমি বলি, মাছ মাংসের দামও কিন্তু চড়া, অর্থাৎ কোনো ধরনের মাছই কিন্তু 200 টাকার নিচে কুষ্টিয়ার বাজারগুলোতে পাওয়া যাচ্ছে না। আর এদিকে একটি সুখবর যদি বলতে হয় তাহলে সবজি বিক্রেতাদের কথা আমি একটি সুখবরের কথা বলতে পারি। সবজি বিক্রেতা যেটা বলছে যে 1-2 সপ্তাহ পরে যখন পুরা শীতের যে মৌসুম চলে আসবে এবং যে শীতের সবজিগুলো বাজারে আসবে তখন কিন্তু দাম কিছুটাও কমতে পারে। তবে আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাজারে কিন্তু কোনো ধরনের স্বস্তির কোনো খবর মিলছে না। তাই যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু এক প্রকার তাদের নাবিশ্বাস উঠেছে এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন এই যে বাজারে যে দীর্ঘদিন ধরে চলা যে বিশৃঙ্খলা এটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না, তাই শক্তভাবে বাজার মনিটরিং এর দাবি জানাচ্ছেন তারা। তবে আমরা যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত যে কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। বাজার মনিটরিং কর্মকর্তারা যেটি বলছেন তারা কিন্তু বাজারগুলোকে নিয়মিত মনিটরিং করছেন এবং কোনো জায়গায় যদি বেশি দামে পণ্য বিক্রয় হচ্ছে তাদের কিন্তু জরিমানার আওতায় আনছেন। কিন্তু আমরা সকাল থেকে এই বাজারে রয়েছি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো মনিটরিং এর ছিটেফোঁটা আমরা দেখিনি। তাই সর্বশেষ এতটুকুই বলা যায় এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এতে কিন্তু যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে। তাই তারা বলছেন যত দ্রুত সম্ভব এই বাজারটিকে নিয়ন্ত্রণের কথা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো আপনাদের দুজনকেই ধন্যবাদ। চুয়াডাঙ্গা কুষ্টিয়ার নিত্য পণ্যের বাজার দর সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে তীব্র শীত, তাই অন্যান্য জেলার মতোই জয়পুরহাটেও বেড়েছে উষ্ণ কাপড়ের বেচাকেনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। আর রেজা, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের রেল গেটের উত্তর পাশে। এটা হচ্ছে যে এটা পুরাতন কাপড়ের বাজার, অর্থাৎ এটা শীতের প্রতি বছরই শীত আসলে কিন্তু রেল লাইনের উপরে কিন্তু এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা এই শীতের কাপড়ের দোকান, গরম কাপড়ের দোকান নিয়ে কিন্তু ক্ষুদ্র পরিসরে বসে। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এখনো কিন্তু দিনের বেলাতে শীত কিন্তু কম, তো যদিও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিন্তু শীত পরে, আর দিনের বেলাতে কিন্তু রোদের কারণে কিন্তু এখনো বেচা কিনা সেভাবে কিন্তু জমে ওঠেনি। এটা কিন্তু এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা জানিয়েছেন। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে ধরনের শীতের গরম কাপড় পাওয়া যায় এই কাপড়গুলো মার্কেটে কিন্তু 2000-3000 টাকা দাম, সেখানে কিন্তু 200-300 টাকাতে 500 টাকার মধ্যে কিন্তু এখানে ভালো ভালো জ্যাকেট, ভালো ভালো বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের সব ধরনের কাপড় কিন্তু পাওয়া যায়। তো সর্বোপরি বলা যায় যে শীত যত মানে
যে বেশি হবে, তত কিন্তু এই বাজারে কিন্তু ততটাই লোকের সমাগম হবে এবং গ্রামগঞ্জ থেকে ব্যাপক পরিমাণের কিন্তু এখানে লোকজন সমাগম হয়। মানে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই মার্কেটটি কানায় কানায় পরিণত হবে। এটা প্রায় 300-400টি দোকান এখানে কিন্তু বসে থাকে বিভিন্ন জেলার এবং জেলার আশপাশের জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এখানে কিন্তু পুরাতন গরমের মানে শীতের গরমের কাপড় কিন্তু দোকান কিন্তু দিয়ে থাকেন। তো এখানে আমি একজনের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনারা তো এখানে কাপড় কিনতে এসেছেন, তো এখানে কি অবস্থা, বাজার কেমন বা কি জন্য এসেছেন? আসলে আমি আমার বাসা হিলিতে, এখানে জব করি। প্রতি বছর এখান থেকে কাপড় কেনা হয়। মার্কেটের তুলনায় ভালো কাপড় পাওয়া যায়, আবার দামও সাশ্রয় হয় আর এই জন্য এখানে কাপড় কিনা। ধন্যবাদ। তো শুনছিলেন যে এখানে যে কাপড় ব্যবসায়ীরা এখানে যেটি জানিয়েছেন সেটি সে আরেকজন ক্রেতার সঙ্গে আমি কথা বলে জানতে চাই। তো আপনারা কাপড় কিনতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, এখানে কি রকম দাম? মার্কেটে একটু কম, ভালো দাম, এখানে কিনতে ভালো হয়, ওই জন্য এখানে আসিছি। ধন্যবাদ। তো এখানকার যে কাপড়ের ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু তাদের নির্ধারিত জায়গা নেই এবং দেশের বিভিন্ন অঞ্চলে সিটি কর্পোরেশন বা সরকারিভাবে হকার্স মার্কেট বা এরকম ব্যবসার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিন্তু দোকান গড়ে তুলে তারা কিন্তু তাদের মাধ্যমে ইজারা বা তাদের পজিশন দেয়। তারা এখানে কিন্তু পায়নি এরকম, বা এখানে কিন্তু এরকম কোনো সরকারিভাবে বা কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভা কোনো সংস্থা থেকেই কিন্তু এরকম কোনো মার্কেট বা এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গড়ে তোলা হয়নি। তারা যেটি জানিয়েছেন একটি মার্কেট গড়ে তুললে হয়তো তারা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা তারা কিন্তু ব্যবসা করে খেতে পারবেন এবং ঝুঁকি নিয়ে কিন্তু এই যে রেল লাইনের উপরে কিন্তু যে তারা প্রতিদিনের কিন্তু কেনা বেচা এখানে করে থাকেন সব মৌসুমে, শীতের মৌসুম ছাড়াও গরমের মৌসুমেও কিন্তু এই ব্যবসা পরিচালনা করে থাকেন। তো আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই যে এখানে যে বাচ্চাদের কাপড় টাপড় কেনার জন্য আছি, শীতের কাপড় জন্য। দাম তো একটু কমই আছে, দাম কমই আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে আজকের যে শীতের যে তাপমাত্রা, এখানে জয়পুরহাটের আবহাওয়া অফিস নেই। পার্শ্ববর্তী নওগাঁ জেলার যে বদলগাছি উপজেলা, আমাদের জয়পুরহাটের পাশের উপজেলা বদলগাছি উপজেলা যে আবহাওয়া অফিস, সেই সূত্রে আমি জানতে পেরেছি যে আজকে 13 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, 13 ডিগ্রি শূন্য সেলসিয়াস। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই শীতের কাপড়ের বাজার থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে তোয়ার কাছে চলে যাচ্ছি। তোয়া, আপনাকে ধন্যবাদ রেজা। জয়পুরহাটের শীতের কাপড় বেচাকেনার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। দেখছেন দেশ জনপদ লাইভ। চাঁদপুর লঞ্চ টার্মিনালের আধুনিকায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, প্রকল্পের কত শতাংশ কাজ শেষ হয়েছে, এ বিষয়ে কি বলছেন উপদেষ্টা, জানাবেন। তোয়া, চাঁদপুর থেকে রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম কেন্দ্র হচ্ছে চাঁদপুর নৌবন্দর। আমরা দেখেছি 2016 সালে একনেকের সবাই কিন্তু চাঁদপুর মাদ্রাসা রোডে মেঘনা নদীর তীরে চাঁদপুরের আধুনিক নৌবন্দরের অনুমোদন হয়। অবশেষে সেটি 2023 সালের আগস্ট মাসে কাজ শুরু হয়। কিন্তু আমরা দেখেছি এর 16 মাস পের হলেও কিন্তু কাজের ধীর গতি। এই 16 মাসের মধ্যে 3টি 4তলা ভবন সহ এই আধুনিক নৌ টার্মিনালের নির্মাণ করার কথা থাকলেও ইতিমধ্যে 16 মাসে মাত্র কাজ হয়েছে প্রায় 18 থেকে 20%, অর্থাৎ এখনো কিন্তু 80% কিন্তু কাজ বাকি রয়েছে। তো আমরা দেখেছি আজ সকালে
নৌ ও পরিবহন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাখাওয়াত হোসেন তিনি কিন্তু ঢাকা সদরঘাট থেকে বিআইডব্লিউটি এর ভোটযোগে চাঁদপুর নৌবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যিনি চাঁদপুরের জেলা প্রশাসক রয়েছেন মোহসেন উদ্দিন, তার নেতৃত্বে কিন্তু জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি এই আধুনিক নৌ টার্মিনালের প্রকল্পটি ঘুরে দেখেছেন এবং এখানে যে টমা কনস্ট্রাকশন রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে এই যে প্রকল্পের কাজটি সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য। এখানে যারা এই অঞ্চলের মানুষ রয়েছে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই যে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করার জন্য, কিন্তু এখানে দীর্ঘদিন পার হলেও কাজের যে ধীরগতি, এতে করে অনেকেই উপদেষ্টা মহোদয়ের কাছে জানিয়েছেন যে এই যে টমা কনস্ট্রাকশন রয়েছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ এই 24 মাসের মধ্যেই কিন্তু এই কাজ যেন শেষ করে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি এই কাজটি শেষ হয় তাহলে এই যে চাঁদপুরের যে মানুষ রয়েছে অর্থাৎ লক্ষ্মীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী সাইফুল ইসলামের কাছ থেকে আরো জানবো আমরা। স্বপন, শহরে কি যানজট সৃষ্টি হচ্ছে কি, এবং এই যানজটটা কেন সৃষ্টি হচ্ছে এবং এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। তো সারা বাংলাদেশের মতো লক্ষ্মীপুর জেলাতেও কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে অটো চলাচল করছে। এই অটোগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো লাইসেন্স নেই, যেটা হচ্ছে 1,000 অটো চলাচল করছে, এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। কারো তথ্য মতে 8,000 চলছে, কারো 16,000। যেহেতু পৌরসভা বা বিআরটি থেকে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না বা লাইসেন্স নিচ্ছে না, এজন্য যে যার মতো ইচ্ছে করে যেভাবে তারা অটো চালাচ্ছে। বিশেষ করে যে অটোগুলো আমরা যদি আপনাকে বলি বা দেখাই, ম্যাক্সিমাম অটোগুলো ভাঙাচুরা এবং তাদের হেডলাইট, ব্যাকলাইট এবং ইন্ডিকেটর কোনো কিছু না থাকার কারণে এই তারা প্রতিদিনই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে তাদের ব্রেক না কম থাকার কারণে তারা বেপরোয়া যান চলাচল করার কারণে বিভিন্ন যানবাহনের সাথে ধাক্কা দিচ্ছে এবং মানুষজন সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে। আমাদেরকে এখানকার লক্ষ্মীপুরে যারা রাস্তা চলাচল করে তারা আমাদেরকে ডেটটি জানিয়েছেন যে আসলে অটো রিক্সার কারণে তারা প্রতিদিনে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে যারা পায়ে হেঁটে চলাচল করে তাদের পাঞ্জাবি, শার্ট এবং প্যান্ট ছিঁড়ে যাচ্ছে এবং তাদের পায়ে এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত আনছে। এবং অটো রিক্সার কারণে লক্ষ্মীপুরে যেসব যানবাহন চলাচল করে সেগুলো প্রতিদিনে দুর্ঘটনা পতিত হচ্ছে। তো এখানকার যে স্থানীয় লোকজন তারা দাবি করছে যে আসলে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে যে অটো রিক্সা আছে এগুলোকে আসলে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। সেটা বিআরটির মাধ্যমে হতে পারে এবং পৌরসভার মাধ্যমে হতে পারে। যদি পৌরসভা এবং বিআরটির মাধ্যমে এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয় তাহলে আসলে ঠিক শহরে কতগুলো অটো চলাচল করবে, কিভাবে যান চলাচল করবে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যেহেতু এখন পর্যন্ত অটোগুলোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না, তাই এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এই অটোর কারণে লক্ষ্মীপুরে বিশেষ করে অফিস টাইম এবং স্কুল সময়ে যানজটের সৃষ্টি হয় এবং মানুষের যান চলাচলের সমস্যা হয়। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। দেখছেন দেশ জনপদ লাইভ। বাগেরহাটে 2 দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, আসলে তথ্য মেলায় কি উপস্থাপন করা হচ্ছে এবং কি কি স্টল বসেছে এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন সেখানে জানাবেন।
তথ্য মেলাটি মূলত সাধারণ কোনো মেলা নয়। এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব সেবা প্রদান করা হয় সেই সেবা প্রদান প্রক্রিয়া এবং সেবার তালিকা এবং সেবা মূল্য এই যে তথ্যগুলো দেওয়ার জন্যই কিন্তু তারা স্টল নিয়ে বসেছেন। আমরা যেটা জেনেছি এখানে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে মূলত এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং সরকারি বেসরকারি 26টি প্রতিষ্ঠান, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সরাসরি মানুষকে সেবা দিয়ে থাকে এই ধরনের 26টি প্রতিষ্ঠান মূলত এখানে অংশগ্রহণ করেছে এবং প্রতিষ্ঠানগুলো তাদের যে সেবা তারা দিয়ে থাকেন সেই সেবার তালিকা এবং সেবা মূল্য কিন্তু মানুষকে জানাচ্ছেন এবং তারা যেসব দর্শনার্থীরা আসছেন দর্শনার্থীরাও এই যে স্টলগুলোতে যে প্রচারপত্র রয়েছে সেই প্রচারপত্র নিয়ে তারা বোঝার চেষ্টা করছেন যে তারা কিভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে সেবা পেয়ে থাকবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, এই যে তথ্য মেলা এটি কিন্তু তথ্য অধিকার আইনের সাথে সংশ্লিষ্ট। তথ্য অধিকার যে আইন রয়েছে সেই তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকরা কি ধরনের সেবা পাবেন, কি ধরনের তথ্য তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে চাইতে পারেন এবং কোন প্রক্রিয়ায় চাইতে পারেন সেই বিষয়টি কিন্তু এখানে জানানো হচ্ছে এবং সরকারি যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল আর দুর্নীতি দমন কমিশন, কৃষি বিভাগ, এরপরে সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, যেমন বেরাক বেসরকারি উন্নয়ন সংস্থা, কোডেক, দৃষ্টিদান চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা যদি এই মেলা সম্পর্কে আপনাদের আরেকটু জানাতে চাই, এই মেলাটি কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় মেলা উদ্বোধন করেছেন এবং মঞ্চে এই মুহূর্তে তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা চলছে। বাগেরহাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা এই যে তথ্য অধিকার আইনের বিষয়ে বিস্তারিত বুঝে নিচ্ছেন। তবে আরো একটি বিষয় জানাতে চাই, কিছু প্রতিষ্ঠান কিন্তু এখানে দায় সারা গোছের অংশগ্রহণ করেছে, তাদের স্টলে তেমন কোনো তথ্য নাই বা কর্মকর্তারা এখানে উপস্থিত নেই। তবে এখানের আয়োজকদের আশা ছিল যে সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান সরাসরি মানুষকে সেবা দেয় সকলেই অংশগ্রহণ করবেন এবং এই মেলার মধ্য দিয়ে মানুষ কিন্তু তাদের যে সেবা পাওয়ার অধিকার রয়েছে সেই বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারবেন এবং আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তথ্য মেলার শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে তথ্য মেলার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে তথ্য মেলার আয়োজন নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহান। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।